প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। হিলাল সাহেব এবার রহস্যময়ী হাসি দিলেন। অন্ধকার স্ত্রীর দিকে স্থির চেয়ে বলতে লাগলেন, ওদের ডিভোর্স করিয়ে দেব। লিপি বেগম আটকে উঠলেন। মুখে এক হাত দিয়ে চেপে ধরে অবিশ্বাস্য গলায় সুধান, আপনি পাগল হয়েছেন? নিজের অধা রক্ষা করার জন্য বিয়ে ভেঙে দিবেন? আপনি না সন্ধ্যাবেলায় বলেছিলেন পরিবার ভেঙে যাবে, তাহলে এখন কি হবে? সম্পর্ক কি এভাবে জোড়া লাগবে? আপনার এরূপ কাজ তো সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতে পারিনি। হেলাল সাহেব নিজের আত্ম অহমিকা বজায় রেখে বললেন, অবশ্যই আসতে পারে। আমি আমার কথা রাখতে যত নিচে নামবো, তবুও ডিভোর্স করাবো। লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। 17 বছরের এই সংসারে তিনি লোকটাকে বিন্দুমাত্র চিনতে পারেননি। এই মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করলেন। চিন্তিত গলায় বললেন, কিন্তু জাইন তো ডিভোর্স দিবে না ইশরাতকে। আমি কি বলেছি তোমাকে? জাইন কেন দিতে যাবে ডিভোর্স? আরশ দিবে। ছেলেটা আমার একটা কথা ফেলে না, এবারের আবদারও ফেলবে না। আপনি এরকম করছেন কেন? নুসরাতের কি হবে? ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। হেলাল সাহেব বিরক্তির শ্বাস ফেললেন। স্ত্রীর কপালে 2 আঙুল দিয়ে টোকা দিয়ে রাশভারী গলায় আওড়ালেন, এটা কোনো বিয়ে ছিল না, পুতুল খেলার মতো একটা খেলা ভাবো। আর আরশকে আমি নিজের মতো করে গড়ব। এখান থেকে যাওয়ার পরপরই এসব স্মৃতি ওর মস্তিষ্ক থেকে বের করে দিব। তখন না হয় বিয়ে করে দেবে শাহেদের মেয়েকে। আর আমি তো আরশকে জীবনে কখনো আসতে দিব না এই দেশে। আরশকে দেশে আসতে না দিলে নাসিরের মেয়ের সাথে ওর দেখাও হবে না। আর এই বিয়ে এমনিতেই ভেঙে যাবে। লিপি বেগম স্বামীর দিকে ঘৃণ্য দৃষ্টি দিলেন। অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না হেলাল সাহেব। উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম। স্বামী নামক পুরুষটার প্রতি বিতৃষ্ণায় তীব্রতর গতিতে বেড়ে যেতে লাগলো। নিজের বিতৃষ্ণা লুকিয়ে শুধু মৃদু গলায় স্বামীকে সাবধান করলেন, উপরে একজন আছে। আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন, সেখানে স্বয়ং আল্লাহ তার দরবারে কবুল করেছেন। আর তার ইচ্ছে হয়েছে বলেই এই বিয়ে হয়েছে। আপনি আমি কেউ নই যে এই বিয়ে ভেঙে দিব। এই ধরনের পাপে লিপ্ত হবেন না, আমি আপনাকে সাবধান করছি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন, আরশের বিয়ে করতে কোনো সমস্যা হবে না, কারণ পুরুষদের 4টা বিয়ে জায়েজ, কিন্তু মেয়েদের কি হবে? না পারবে বিয়ে করতে, না পারবে কাউকে নিজের সাথে জড়াতে, আর না পারবে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে। আপনি নিজের অহমিকা বজায় রাখার জন্য কতটা নিচে নেমে গিয়েছেন তা আপনি কল্পনা করতে পারবেন না। লিপি বেগমের এত কথার একটা উত্তর করলেন না হেলাল সাহেব। লিপি বেগমের ইচ্ছে হলো একদলা থুতু স্বামীর মুখে ছুঁড়ে ফেলার, কিন্তু সেই সাহস তার নেই। চুপচাপ একপাশ ফিরে মটকা মেরে শুয়ে রইলেন। ফজরের আজানের আগ পর্যন্ত একেবারে ফজরের নামাজ শেষ করে 2 চোখ বুঝলেন তিনি, পাড়ি জমালেন নিদ্রার দেশে। সারা রাত বৃষ্টির পর স্নিগ্ধ এক ভোরের শুরু হলো। পৃথিবী তখন ঠান্ডা বাতাসে তরতাজা। হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখে হাত দিয়ে উঠে বসল নুসরাত। খুলে সামনের দিকে তাকিয়ে আবার বসে বসে ঝিমাতে লাগলো। আরশ কিছুক্ষণ বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে নিজের খড়খড়ে হাতে ট্যাপ ট্যাপ করে গালে থাপ্পড় মারল নুসরাতের বিকৃতি ঘটা মুখ আর ধৈর্য রাখতে পারল না। নিজের গম্ভীর্য ধরে বড় মানুষের মতো করে বলল, শুনলাম আজ তোরা চলে যাচ্ছিস। এই কথা বলতেই নুসরাতের চোখের সামনে ভেসে উঠল বাবার জলে চিকচিক করা চোখ। সে ঘুম থেকে উঠেছিল নিচতলায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার আড়ালে লুকিয়েছিল। তখন মেয়েটার কানে সব কথা এসেছে। একবার উকি মেরেছিল রেলিং ধরে, তখন জলে চিকচিক করে থাকা বাবার চোখ সে দেখেছে। বুকের ভেতর ধরফর করে কোথাও কিছু একটা দুপ করে জ্বলে উঠল। চোখ মুখ কালো করে পা দিয়ে টাইলসের মধ্যে নখ দিয়ে খুঁজতে লাগলো। আরও সেটাও লক্ষ্য করলো খুব নিপুণভাবে। নুসরাতের রাগ সামলানোর চেষ্টা তার কাছে অসাধারণ লাগলো। ভ্রু চুলকে আরশ চুলগুলো ব্যাকফ্লাশ করলো। 2 হাত আড়াআড়ি বুকে ভেদে ভাব নিয়ে দাঁড়িয়ে বলল, যা বলতে এসেছিলাম, তোর আর আমার তো গতকাল বিয়ে হয়েছে, আর আমাদের পরিচয় বেশি দিনের নয়। তোর সাথে আসলে কথা বলতে আমার ইন্টারেস্ট আসে না, বুঝছিস? যাই হোক, তোকে কয়েকটা অ্যাডভাইস দিতে আসলাম। যেহেতু আমি তোর স্বামী, কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, কারণ আমি যখন দেশে আসবো তখন তোকে যেন এরকমই দেখতে পাই। নাম্বার 1 অ্যাডভাইস,
স্লিম হবি, মোটা মেয়ে আমার পছন্দ না। আর এখন তুই যে মোটা, দেখলে ইচ্ছে করে ফুটবল খেলি তোকে বল বানিয়ে। রোগা হবি, বুঝতে পারছিস? অ্যাডভাইস নাম্বার 2, তোর এই গায়ের রঙটা আসলে আমার পছন্দ না। সকালে দেখি তুই সাদা হয়ে যাস, দুপুরে দেখি লাল, গোসল করলে দেখি শ্যামলা, আর বিকেলে হয়ে যাস তুই কালো। গিরগিটির মতো রং পরিবর্তন করে তোর এই গায়ের বর্ণ। এখন তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি, না হলে সাদা হবি, যে কোনো একটা হবি। অ্যাডভাইস নাম্বার 3, আমি দেশে আসি বা না আসি, মেজো বাবা যদি তোর বিয়ে দিতে চায় তুই বলবি আমি বিবাহিত মহিলা, আমার স্বামী আছে, সে প্রবাসে, সে আসলেও আমার স্বামী, না আসলেও আমার স্বামী, তার অপেক্ষা করে এই জীবন আমি কাটাতে চাই, তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জড়াবো না। অ্যাডভাইস নাম্বার 4, আমার স্মৃতিগুলো ভুলবি না, যদি ভুলে যাস তাহলে দেয়ালের সাথে দুটো বাড়ি দিবি মাথায়, তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে। আর আমাদের বিয়ের ডেট মনে রাখবি, প্রতি বছর এই দিনে আমাকে একটা করে মেসেজ লিখবি, নাম্বার তো আছেই তোর কাছে। অ্যাডভাইস নাম্বার 5, ছেলে বন্ধু বানাবি না, আর এই ফোলা ফোলা গালগুলো যেন এরকম থাকে, তোর মুখের মধ্যেই এই একটা জিনিস আমার পছন্দ, বুঝেছিস? চাইলে আরও একটু খেয়ে গাল ফোলাতে পারিস। অ্যাডভাইস নাম্বার 6, মেজো বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি, যাতে ভবিষ্যতে যখন আমি আয় করব তখন মেজো বাবার সব টাকা তাকে ফিরিয়ে দিতে পারি। আর আমাকে একদম সাধারণ নিবি না, বুঝেছিস? তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি, তুই তো এখন নিজের মানুষ। ওই দেশে না আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম ফ্লোরা, মেয়েটা এত সুন্দর, আর গালগুলো এত গোলাপি, কি বলবো তোকে। মেয়েটাকে দেখলে তুই দেখতেই থাকবি, সামনে দেখলে মন চাইবে দু একটা চুমুটুমু খেয়ে ফেললে। তাই বলে মনে করিস না আমি চুমু খেয়েছি, আমার মন চেয়েছিল, আমি নিজেকে বলেছি চুপ, অন্যের বইয়ের দিকে তাকাস না, তোর চোখগুলো গেলে দেওয়া উচিত। ও আর একটা কথা, মেয়েটাকে দেখলেই ইচ্ছে করে গাল টিপে দিতে। আরুষের বক বক শুনে নুসরাত শব্দ করে শ্বাস ফেলল, দুহাত দিয়ে কান চেপে ধরে চোখ উল্টে একটা শব্দ করল। গাল টিপে দিতে ইচ্ছে করে, গলা টিপে দিতে ইচ্ছে করে না? আরুষ পকেটে হাত পুরে কান পেতে বলল, কি? আবার বল, ঠিক শুনতে পাইনি। কিছু না। আরুষ নুসরাতের পাশ ঘেঁষে বসলো সিঙ্গেল বেডে, আরাম করে বসে গলা খাকারি দিয়ে নিজের গলা পরিষ্কার করে নিচে আউড়ালো, আচ্ছা ফ্লোরার কথা অন্য একদিন বলবো, আজ থাক, তোকে অ্যাডভাইসগুলো আগে দেই। অ্যাডভাইস নাম্বার 7, লম্বা হবি না বেশি, 5 ফুট 2-3 হলে চলবে, বা 4 ফুট 11 ইঞ্চি হলে চলবে। আমার এবার লম্বা মেয়ে পছন্দ নয়, খাটো হবি। এখন তো খাটো, আমার পেটে এসে পড়িস, যখন আমাদের অনেক বছর পর দেখা হবে তখন যেন তুই আমার মুখোমুখি হলে আমার পেটে এসে পড়িস, আর আমি ঝুঁকে তোর দিকে তাকাতেই যেন বোঝা যায় ওইটা তুই কালিয়ানি মসি, যেই কালীকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি। অ্যাডভাইস নাম্বার 8, কিউট হবি না, আর ন্যাকা তো একদমই হবি না, মানুষের সাথে পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া করবি, মারামারি করিস, যদি পারিস কোপাকুপি শিখিস, ভবিষ্যতে কাজে লাগবে। ঝগড়াতে নিজের দোষ যদি থাকে তবুও মানবি না, বলবি আমার কোনো দোষ ছিল না, আপনার দোষ। অ্যাডভাইস নাম্বার 9, ফ্ল্যাট জুতো পরবি, ওই যে কি বলে স্লিপার, ওই সব। মেকআপ করবি না, কাপড় পুরানো ছিঁড়ে ফাটা পরবি, যাতে মানুষ দেখলে বলে তুইও এই বাড়ির কাজের বেটি। অ্যাডভাইস নাম্বার 10, লাফালাফি করবি বেশি করে, ওড়না পরবি, আমার দেওয়া সব অ্যাডভাইস অক্ষরে অক্ষরে মানবি, আর বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবি না, এরকম কোনো প্রপোজাল আসলে রিজেক্ট করবি। আমার অপেক্ষায় থাকবি 20 বছর 30 বছর পর, আমি না আসলেও আমার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকবি, তবুও দ্বিতীয় বিয়ে করবি না। আমার কানে যদি বিয়ে বিষয় কোনো কিছু আসে তাহলে ওখান থেকে বসে তোকে বটি দিয়ে কোপ মারবো, নয়তো বটি তোর মুখের উপর ছুঁড়ে মারবো, যাতে তোর মুখের নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য ঘুচে যায়। আমি কিন্তু নিজের অধিকারের বিষয় খুবই সেন্সিটিভ, যা আমার তা আমি পিওর আমার থাকবে, অন্য কেউ যদি এতে নজর দেয় আর তুইও অন্যর দিকে নজর দিবি না। সেকেন্ড হ্যান্ড মাল আমি ঘৃণা করি, আর সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে সংসার করব কীরকম হয়ে যায় না, তাই একদম বেশি বেশি উড়বি না, ওখানে বসে ডানা কেটে ছাঁটাই করে দেব, তারপর ভালো করে উড়বি, আর গান গাইবি, পাঞ্চি বেনু ফিরু মাস্তে গাগান মে। নুসরাত বিরক্তি নিয়ে আরশের বক্তৃতা চুপচাপ গিলল, অতঃপর আরশকে জ্ঞান দেওয়া শেষ হওয়ার পর সে বলল, এবার আমি বলি।
আরশ চুপ করে বসলো, মাথা নাড়িয়ে ইশারা করলো কথা বলার জন্য। নুসরাত দুহাত কোলের উপর রেখে আরশের দিকে এক পলক তাকিয়ে বলে, এত আপনার বিরক্তিকর বাধ্যকতা আমি শুনলাম, এবার আমার কথা আপনি শুনুন। এই যে আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না, দেখলেই ইচ্ছে করে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। আর তার আগে আপনাকে আমার আগাগোড়া একদম পছন্দ না, তাই আপনার গরু মার্কা অ্যাডভাইস শুনতে আমার বয়ে গেছে। আরশ চোয়াল শক্ত করে চেয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত অধর এলিয়ে হেসে বিছানা থেকে নেমে যেতে নিবে আরশ হাত চেপে ধরে দাঁড় করালো, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, নুসরাত, একদম বেশি কথা বলবি না, যা বলেছি তা চুপচাপ শুনবি। আর উড়াউড়ি তো একদম না, নো নেভার। যেটা আমার সেটা আমার, তাতে কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট। নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টে নিল, মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মকভাবে আওড়ালো, যেটা আমার সেটা আমার, তাতে আমার অন্য কারো ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট।